আপনি এমন একটা বিষয় জানতে পারবেন যেটা জানলে আপনি হয়তোবা কোলেস্টেরলকে স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ করার বা এই সমস্যা থাকলে সেটা থেকে বেরিয়ে আসার একটা প্রাকৃতিক উপায় খোঁজার রাস্তা পাবেন। আমাদের শরীরে যে 70 ট্রিলিয়নের মতো কোষ আছে, সেই কোষের দেয়াল বা মেমব্রেন তৈরি করা, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন এবং কর্টিজলের মতো হরমোন তৈরি করা, সানলাইটের উপস্থিতিতে ভিটামিন ডি তৈরি করা, আমাদের লিভারে পিত্তরস তৈরি করা যেটা খাবার হজম করতে সাহায্য করে, এবং আমাদের নার্ভাস সিস্টেমের যে স্নায়ুকোষ, সেই স্নায়ুকোষের চারপাশে একটা আবরণ বা একটা কোটিং তৈরি করার জন্য একটা উপাদান কাঁচামাল হিসেবে কাজ করে। আর সেই কাঁচামালের নাম হচ্ছে কোলেস্টেরল। আমাদের আজকের ভিডিও এই কোলেস্টেরল নিয়ে। আশা করি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি কোলেস্টেরল সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। এর মধ্যে অনেক ইনফরমেশন হয়তো থাকতে পারে যেটা আপনার জন্য একেবারেই নতুন, এবং এর সাথে আপনি এমন একটা বিষয় জানতে পারবেন যেটা জানলে আপনি হয়তোবা কোলেস্টেরলকে স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ করার বা এই সমস্যা থাকলে সেটা থেকে বেরিয়ে আসার একটা প্রাকৃতিক উপায় খোঁজার রাস্তা পাবেন। ব্লাড কোলেস্টেরল হচ্ছে ওয়াক্সি বা মোমের মতো এক ধরনের ফ্যাট লাইক সাবস্টেন্স যেটা তৈরি করে আমাদের লিভার। আমাদের শরীরে অনেক গুরুত্বপূর্ণ কাজ করার জন্য কোলেস্টেরল দরকার হয়। মূল ভিডিওতে যাওয়ার আগে শুরুতেই একটা জরুরি ডিসক্লেমার। আপনার যদি কোলেস্টেরলের সমস্যা থাকে তবে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন এবং তার দেওয়া ওষুধ বা গাইডলাইন নিজ দায়িত্বে অনুসরণ করবেন। আমি একজন ইয়োগা প্রফেশনাল, ডাক্তার কিংবা ডায়েটিশিয়ান নই, তাই এই ভিডিওতে কোলেস্টেরল কমানোর কোনো ওষুধ, টোটকা বা ডায়েট চার্ট আমি আপনাদেরকে দিচ্ছি না। তাহলে এই ভিডিওটি কেন? মূলত কিছুদিন আগে কোলেস্টেরল নিয়ে তৈরি করা একটা শর্ট ভিডিওতে আপনাদের কিছু কমেন্ট দেখে আমার মনে হয়েছে যে এই বিষয়টি নিয়ে আমাদের আরেকটু গভীরে জানা দরকার। আজকের ভিডিওতে আমি বেশ কিছু বৈজ্ঞানিক তথ্যপাত্র যেমন হার্ভার্ড হেলথ, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এবং অন্যান্য কিছু বৈজ্ঞানিক গবেষণালব্ধ যেই আর্টিকেল সেগুলো রেফারেন্স হিসেবে ব্যবহার করব, এবং সেই ইনফরমেশনগুলো কালেক্ট করে আমি আপনাদের সামনে সহজে উপস্থাপন করার চেষ্টা করব যেন আমরা সবাই বিষয়টি সহজভাবে বুঝতে পারি। এবং এই ভিডিওর একেবারে শেষে আমরা দেখব কেন এক্সারসাইজ বা ইয়োগা কোলেস্টেরল সমস্যার সমাধানে প্রধান হাতিয়ার হতে পারে। দেখেন, আমি একজন ইয়োগা টিচার, ইয়োগা থেরাপিস্ট। সো আমি ইয়োগার কথা বলবো, এটাই স্বাভাবিক। কিন্তু আমি কিছু বললেই কেন আপনি সেটা বিশ্বাস করবেন? সেটা তো উচিত না। আমি চাই না আপনি আমাকে বা কাউকে অন্ধভাবে বিশ্বাস করেন। আমি চাই যে লজিক বা রেফারেন্স বা যুক্তিগুলো আমি দিব সেগুলো আপনি ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। যদি আপনার মনে হয় আমার কথায় বিজ্ঞানসম্মত কোনো যুক্তি আছে, তবেই আপনার দীর্ঘমেয়াদী সুস্থতার জন্য সঠিক সিদ্ধান্তটি নিতে পারবেন। এটুকুই হচ্ছে এই ভিডিওর উদ্দেশ্য। তবে এটা যেহেতু রিল বা শর্টস না, সেজন্য আগেই বলে দিচ্ছি যে ভিডিওটা একটু লম্বা হবে, একটু ধৈর্য নিয়ে বসতে হবে। তো চলুন আমরা আল্লাহর নামে শুরু করি। কোলেস্টেরল সম্পর্কে জানার জন্য আমাদেরকে একটু পেছনে যেতে হবে। কোলেস্টেরল শব্দটাকে একটু খেয়াল করেন। এখানে তিনটা অংশ আছে: কোল, স্টেরস অ্যান্ড ওল। গ্রিক শব্দ কোল বা কোলে এর মানে হচ্ছে পিত্ত বা বাইল। 1769 সালে ফরাসি বিজ্ঞানী যখন প্রথম এটি আবিষ্কার করেন তখন তিনি এটি পেয়েছিলেন মানুষের পিত্ত পাথর বা গল স্টোনের ভেতরে। যেহেতু এটি পিত্তরস বা পিত্তথলির সাথে সম্পর্কিত পাথরের মধ্যে পাওয়া গিয়েছিল, তাই এর নামের শুরুতে কোল বা কোলে শব্দটি যুক্ত করা হয়। চর্বি সাধারণত লিকুইড বা মোলায়েম হয়ে থাকে, কিন্তু কোলেস্টেরল যখন পিত্ত পাথরের মধ্যে পাওয়া গিয়েছিল তখন এটি ছিল স্ফটিকের মতো শক্ত, মোমের মতো একটা পদার্থ। এই সলিড গঠনের কারণেই এর নামের মাঝখানে স্টেয়ার এই অংশটি এসেছে। আর ওল এর অর্থ হচ্ছে অ্যালকোহল। কেমিস্ট্রির ভাষায় যেসব অণুর শেষে একটি হাইড্রক্সিল গ্রুপ বা OH থাকে তাদের নামের শেষে ওল যুক্ত হয়, যেমন ইথানল, মিথানল ইত্যাদি। কোলেস্টেরল নামের সংক্ষিপ্ত ইতিহাসটা আমরা জানলাম, কিন্তু এটা কি দিয়ে তৈরি এবং কে তৈরি করে? রাসায়নিকভাবে কোলেস্টেরল একটি স্টেরল বা অর্গানিক মলিকিউল। এটি মূলত কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের পরমাণুর সমন্বয়ে গঠিত একটি বিশেষ জৈব অণু। আমাদের শরীরে যে পরিমাণ কোলেস্টেরল প্রয়োজন হয় তার 80% লিভার নিজেই তৈরি করে। আমরা যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এই খাবারগুলো খাই, সেই খাবার থেকেই মূলত এই কাঁচামালগুলো সে সংগ্রহ করে। আর বাকি 20% আসে প্রাণীজ খাবার থেকে, যেমন ডিম, মাছ, মাংস, দুধ ইত্যাদি থেকে। এখানে এই লাইনটা একটু নোট করে রাখেন। আমাদের প্রয়োজনীয় কোলেস্টেরলের প্রায় 80% লিভার নিজে তৈরি করে। কারণ আমরা যদি বুঝতে পারি যে লিভার কিভাবে, কোত্থেকে, কখন, কেন এটা তৈরি করে, তাহলে এটা নিয়ন্ত্রণ করা আমাদের জন্য হয়তো সহজ হতে পারে। ছোটবেলা থেকে আমরা নানান জনের কাছে শুনেছি যে কোলেস্টেরল 2 রকমের হয়: গুড কোলেস্টেরল, ব্যাড কোলেস্টেরল। HDL কে বলে গুড কোলেস্টেরল আর LDL কে বলে ব্যাড কোলেস্টেরল। আমি একটা সময় পর্যন্ত ভাবতাম যে হয়তো খাবারের মধ্যে এমন কিছু আছে যেটা খেলে HDL কোলেস্টেরল বাড়ে, আবার এমন কিছু খাবার আছে যেটা খেলে LDL কোলেস্টেরল বাড়ে। আমি যেহেতু ডাক্তার বা ডায়েটিশিয়ান না, তাই এই বিষয়গুলো নিয়ে অত বেশি ডিপলি পড়াশোনা করা হয়নি। কিন্তু এখন ইয়োগা টিচার বা থেরাপিস্ট হিসেবে যখন বিভিন্ন মানুষের সমস্যার কথা শুনি, তাদের প্রবলেমগুলো কোত্থেকে শুরু হয়েছে, কিভাবে হয়েছে, এই বিষয়গুলো নিয়ে যখন জানি এবং নিজে যখন আরেকটু স্টাডি করি, তখন আমি আসলে বুঝতে পারলাম যে আমার জানার মধ্যে অনেক ভুল ছিল। আসলে কোলেস্টেরল নিজে 2 প্রকার হয় না। কোলেস্টেরল একটাই। এটা আমাদের রক্তে কিভাবে প্রবাহিত হচ্ছে বা এটাকে কে ট্রান্সপোর্ট করছে এবং তার সাথে কোন কোন প্রোটিন যুক্ত আছে তার উপর ভিত্তি করে এটাকে ভালো
বা খারাপ বলা হয়। আসলে একটা কাল্পনিক গল্পের মাধ্যমে আমরা বিষয়টাকে বোঝার চেষ্টা করি। যারা অলরেডি এই বিষয়টা জানেন তাদের জন্য হয়তো বা এই অংশটা একটু বোরিং হতে পারে, কিন্তু যারা জানেন না তাদের জন্য হয়তো নতুন কোনো ইনফরমেশন আসতে পারে। ধরেন আপনার বিয়ের জন্য একটা পাত্রী খুঁজছেন, আপনি খুব ভদ্র স্মার্ট, ঘটক একটা পাত্রীর বায়োডাটা দিল, আপনি ঠিক করলেন একদিন পাত্রীর বাসায় যাবেন, আপনি সাথে এমন দু একজনকে নিয়ে গেলেন যারা সেই এলাকার চিহ্নিত মাস্তান, মাদকসেবী অথবা সন্ত্রাসী। সেই মেয়ের ফ্যামিলিকে আপনার কাছে মেয়ের বিয়ে দেওয়ার কথা? নিশ্চয়ই না। কেন? আপনি নিজে তো খারাপ না, কিন্তু সেই ফ্যামিলি আপনাকে মূল্যায়ন করেছে আপনি যাদের সাথে গিয়েছেন তাদেরকে দিয়ে। আবার ধরেন আপনার সাথে কিছু সত্যিকারের ভালো এবং ভদ্র মানুষকে আপনি নিয়ে গেলেন, তখন আপনার সম্পর্কে একটা ভালো ইমপ্রেশন তৈরি হবে, তাই না? কোলেস্টেরলের সাথে অনেকটা এমন কিছুই ঘটে। এরা নিজেরা ভালো বা খারাপ হয় না। কোলেস্টেরলের যে অংশটুকু ভালোর সাথে থাকে তার নাম হয় গুড কোলেস্টেরল, আর কোলেস্টেরলের যে অংশটুকু খারাপের সাথে থাকে তার নাম হয় ব্যাড কোলেস্টেরল। আমরা আগেই জেনেছি যে কোলেস্টেরল হচ্ছে এক ধরনের চর্বি বা লিপিড, কিন্তু এটা নিজে রক্তের সাথে মিশতে পারে না। কিন্তু আমাদের শরীরের কোটি কোটি যে সেল আছে সেই সেল পর্যন্ত এটাকে পৌঁছাতে হয়, আর এই পৌঁছানোর রাস্তা হচ্ছে একটাই, ব্লাড বা রক্ত। যেহেতু সে রক্তের সাথে নিজে মিশতে পারে না, তাই তাকে সেই সেল পর্যন্ত পৌঁছানোর জন্য কারো না কারো সাহায্য নিতে হয়। আর এই কোলেস্টেরল নিজের ট্রান্সপোর্টের জন্য সাহায্য নেয় লিপোপ্রোটিন নামক এক ধরনের বাহক বা প্যাকেজের। এই বাহকের ধরন অনুযায়ী কোলেস্টেরলের নামকরণ করা হয়। এই লিপোপ্রোটিন প্রধানত দুই প্রকার: লো ডেন্সিটি লিপোপ্রোটিন বা এলডিএল, যেটাকে আমরা খারাপ হিসেবে জানি, আরেকটা হচ্ছে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন বা এইচডিএল, যেটাকে আমরা ভালো হিসেবে জানি। এলডিএল বা লো ডেন্সিটি লিপোপ্রোটিন, এটার কাজ হচ্ছে কোলেস্টেরলকে বিভিন্ন সেল পর্যন্ত পৌঁছে দেওয়া। কিন্তু তাহলে এটাকে খারাপ বলা হয় কেন? লো ডেন্সিটি অর্থ হচ্ছে ঘনত্ব কম, আর ঘনত্ব কম অর্থ হচ্ছে এটার সাইজ বা আকার বড়। যদি রক্তে এলডিএল এর পরিমাণ বেড়ে যায়, তাহলে এটি আমাদের ধমনী বা আর্টারির দেয়ালে জমা হতে শুরু করে এবং প্ল্যাক বা ব্লক তৈরি করে। এর ফলে রক্ত চলাচলের পথ সরু হয়ে যায়, যা হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। এ কারণেই একে খারাপ বলা হয়। তবে এখানে জেনে রাখা দরকার যে এলডিএল কিন্তু কেবল হার্টের ধমনীতে ব্লক তৈরি করে না, শরীরের যে কোনো জায়গায় এটা ব্লক তৈরি করতে পারে। কিন্তু হার্টের আর্টারিতে ব্লক হলে মানুষের মৃত্যু হতে পারে, তাই আমরা এটার কথাই জানি, বাকিগুলোর কথা তেমন শুনি না। যাই হোক, এইচডিএল মানে হচ্ছে হাই ডেন্সিটি, অর্থাৎ ঘনত্ব বেশি, তার মানে এগুলোর সাইজ ছোট। এইচডিএল অনেকটা পরিচ্ছন্নতা কর্মীর মতো কাজ করে। এটা রক্তের অতিরিক্ত এবং জমে থাকা যে কোলেস্টেরল সেটাকে সংগ্রহ করে এবং পুনরায় সে লিভারে ফেরত পাঠায়। লিভার তখন এই বাড়তি কোলেস্টেরলকে শরীর থেকে বের করে দেয়। অর্থাৎ এইচডিএল ধমনীতে চর্বি জমতে বাধা দেয় এবং হার্টকে সুরক্ষিত রাখে। এই কারণেই এইচডিএলকে ভালো বলা হয়। এখন আসেন আমরা কোলেস্টেরল নিয়ে আরও কয়েকটা ছোট ছোট প্রশ্নের উত্তর খুঁজি, যেটা আমাদেরকে পরবর্তী বড় প্রশ্নের উত্তর বুঝতে সাহায্য করবে। প্রথম প্রশ্ন: কোলেস্টেরল রক্তের সাথে মিশতে পারে না, কিন্তু লিপোপ্রোটিন রক্তের সাথে মিশতে পারে কেন? কোলেস্টেরল এবং লিপোপ্রোটিন এই দুইটাই লিপিড বা চর্বি সংশ্লিষ্ট হলেও এদের গঠনগত পার্থক্যই ঠিক করে দেয় যে কে রক্তের সাথে মিশতে পারবে আর কে পারবে না। এর রহস্য লুকিয়ে আছে লিপোপ্রোটিন নামের মধ্যেই। এটার ভেতরের অংশ চর্বি বা লিপিড, আর বাইরের দিকে থাকে বিশেষ ধরনের প্রোটিন এবং ফসফোলিপিড। এই প্রোটিন অংশটি হাইড্রোফিলিক, অর্থাৎ পানি বা রক্তের মধ্যে দ্রবণীয়, তাই লিপোপ্রোটিন রক্তে মিশতে পারে। কিন্তু কোলেস্টেরলের গায়ে এমন কোনো জলবান্ধব প্রোটিন কোট থাকে না, সে কারণে সে রক্তে মিশতে পারে না এবং একা একা রক্তের মধ্যে দিয়ে চলাচলও করতে পারে না, আর তাই তাকে পরিবহনের জন্য লিপোপ্রোটিনের সাহায্য নিতে হয়। আচ্ছা, যদিও একটু টেকনিক্যাল টার্ম, বাট তারপরও আমরা মোটামুটি বুঝতে পারলাম। কিন্তু এক্সারসাইজ বা ইয়োগা এখানে কি ভূমিকা রাখতে পারে বা কিভাবে রাখতে পারে, সেটা কি আদৌ সত্য? আসেন এই প্রশ্নের উত্তরটা বোঝার চেষ্টা করি। এক্সারসাইজ বা ইয়োগা সরাসরি কোলেস্টেরল ট্রান্সপোর্ট করে না, কিন্তু এটা শরীরে ট্রান্সপোর্ট ম্যানেজমেন্টকে উন্নত করে। কিভাবে? নিয়মিত কার্ডিও এক্সারসাইজ বা ভারী ব্যায়াম করলে শরীরে এইচডিএল এর মাত্রা বেড়ে যায়। এর ফলে রক্তনালী থেকে ফ্রি কোলেস্টেরল লিভারে ফিরে যাওয়ার গতি বাড়ে। হেভি এক্সারসাইজ বা ভিনিয়াসা ইয়োগার ফলে শরীর এলডিএলকে ভেঙে শক্তিতে রূপান্তর করতে পারে বা শরীর থেকে সেটাকে বের করে দিতে সাহায্য করে। এক্সারসাইজের ফলে এলডিএল এর কণাগুলো আকারে কিছুটা বড় হয় বা ফুলে যায়, যেটা কম ক্ষতিকর। ফলে এগুলো সহজে ধমনীর দেয়ালে আটকে যেতে পারে না। ইয়োগা সরাসরি কোলেস্টেরল না কমালেও এটি কর্টিজল নামক যে স্ট্রেস হরমোন আছে সেটাকে কমায়, আর কর্টিজল কম থাকলে লিভার কম পরিমাণ এলডিএল উৎপাদন করে। শরীরে কর্টিজল যদি বেশি থাকে তাহলে লিভার মনে করে শরীর এমার্জেন্সি মোডে আছে, তখন শরীরের অনেক শক্তি দরকার হয়, আর তখন রক্তে চর্বি পাঠানোর জন্য লিভার প্রচুর পরিমাণ ভিএলডিএল বা ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন নামে অনেক বড় সাইজের লিপোপ্রোটিন রিলিজ করে। এই ভিএলডিএল যখন রক্তে তাদের মালামাল বা ট্রাইগ্লিসারাইড সাপ্লাই দেয়, তখন তারা আকারে আস্তে আস্তে কিছুটা ছোট হয়ে এলডিএল এ পরিণত হয়। আর এই এলডিএলগুলোর একটা বাজে স্বভাব হচ্ছে, এরা যদি সংখ্যায় বেশি হয় তখন এরা ধমনীর দেয়ালে ধাক্কা খেয়ে সেখানে কিছু ময়লা ফেলে আসে, আর এই ময়লাটা আর কিছু না, কোলেস্টেরল। অর্থাৎ
তার কাজ ছিল কোলেস্টেরলটাকে কোষ পর্যন্ত পৌঁছে দেয়া, কিন্তু সে কোষ পর্যন্ত না পৌঁছে সেটাকে ধমনের দেয়ালে ডাম্প করে আসে। আসেন দেখি এই বিষয়টাকে আমরা আরেকটু ডিটেলে বুঝতে পারি কিনা। যদি এটাকে বুঝতে পারি তাহলে পরবর্তীতে আমরা এটাকে ন্যাচারালি কিভাবে প্রিভেন্ট করতে পারি বা কিভাবে ম্যানেজ করতে পারি সেটা আরেকটু সহজে বুঝতে পারবো। আমাদের ধমনীর ভেতরের দেয়াল বা এন্ডোথিলিয়াম এমনিতে আয়নার মতো মসৃণ থাকে, কিন্তু হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড সুগার বা ধূমপানের বিষাক্ত ছোবলের কারণে সেখানে যখন কোনো সূক্ষ্ম ফাটল ধরে তখন রক্তে ভেসে বেরোনো কোলেস্টেরল বহনকারী ছোট এবং শক্ত এলডিএল, যেটাকে বলা হয় টাইপ বি এলডিএল, এগুলো আকারে অত্যন্ত ছোট হয় এবং খুব শক্ত হয়। এরা রক্তনালীর দেয়ালের সূক্ষ্ম ছিদ্র দিয়ে ভেতরে ঢুকে যেতে পারে এবং এগুলোই হচ্ছে আসল ক্রিমিনাল। এলডিএল এর এই অতি ছোট এবং সূক্ষ্ম শক্ত কণাগুলো সেই ফাটল দিয়ে ধমনীর দেয়ালের ভেতরে লুকিয়ে পড়ে, আর একবার দেয়ালের ভেতরে ঢুকে গেলে অক্সিজেনের সাথে মিশে এলডিএল এবং কোলেস্টেরল দুটোই পচতে শুরু করে বা মরিচা ধরে যায়, যেটাকে বলা হয় অক্সিডেশন। সেটাকে পরিষ্কার করতে আমাদের শরীরের ইমিউন সিস্টেম দ্রুত রক্তের শ্বেতকণিকা পাঠিয়ে দেয়। এই শ্বেতকণিকাগুলো পচা ময়লা সরাতে গিয়ে নিজেরাই প্রচুর পচা কোলেস্টেরল গিলে ফেলে মারা যায় এবং ফুলে ফেপে ওঠে, যাকে ফোম সেল বলে। এগুলো পরবর্তীতে ক্যালসিয়াম এবং অন্যান্য মরা কোষের সাথে মিশে ধমনীর দেয়ালে এক ধরনের শক্ত স্তর বা প্ল্যাক তৈরি করে এবং এভাবেই রক্ত চলাচলের পথটাকে সরু করে দেয়, যেটাকে আমরা সহজ ভাষায় হার্টের ব্লক হিসেবে চিনি। সহজ কথায় কোলেস্টেরল হচ্ছে যাত্রী, আর এইচডিএল এবং এলডিএল এগুলো হচ্ছে বাস। আর এক্সারসাইজ বা যোগা হচ্ছে এমন একটা ট্রাফিক সিস্টেম যেটা ফিটনেস সার্টিফিকেট আছে এমন ভালো বাসের সংখ্যা অর্থাৎ এইচডিএল এর সংখ্যা বাড়ায়, আর ফিটনেস নাই এমন খারাপ বাসের যেই সংখ্যা সেগুলোর জ্যাম কমায় অর্থাৎ এলডিএল এর পরিমাণ কমায়। এই ভিডিওতে আমি খাবারের প্রসঙ্গটা একেবারে ইগনোর করে যাচ্ছি। কাইন্ডলি কেউ প্রশ্ন করবেন না যে কি খাবার খেলে কোলেস্টেরলের সমস্যার সমাধান হবে। দয়া করে আপনার ডাক্তার বা পুষ্টিবিদের কাছে যান, তাদের কাছ থেকে পরামর্শ নিন। আর জেনারেল নলেজের জন্য ইন্টারনেট আছে, সেগুলো একটু ঘাটাঘাটি করতে পারেন। তাছাড়া শুরুতেই বলেছি যে লিভার আপনার শরীরের প্রয়োজনীয় কোলেস্টেরলের 80% সে নিজেই তৈরি করে এবং সেটা আপনি যে খাবার খাচ্ছেন সেই খাবারের ইনপুট থেকেই সে কাঁচামাল সংগ্রহ করে। আর বাইরে থেকে খাবারের মাধ্যমে সরাসরি যে কোলেস্টেরল আসে সেটা হচ্ছে টোটাল যে রিকোয়ারমেন্ট তার মাত্র 20%। এখন যদি আপনি কোলেস্টেরলের পরিমাণ বাড়তে পারে এমন খাবার বেশি বেশি করে খান, ধরেন যেটুকু দরকার তার থেকেও 4-5 গুণ বেশি খাচ্ছেন, তাহলে আপনার লিভারের যে 80%-এর সাথে আরও তো প্রায় 70-80% যোগ হবে, তাই না? এই সমস্যা তো ডাক্তার তৈরি করে না বা মেডিকেল ইন্ডাস্ট্রি তৈরি করে না, এটা আপনি নিজে করছেন। সুতরাং এই কারণেই নিজের দিকে তাকানোটা খুব জরুরি। আর দুইটা ইম্পর্টেন্ট পয়েন্ট দিয়ে আমরা এই ভিডিওটা শেষ করব। এক, শরীর থেকে কিভাবে কোলেস্টেরল বের হয়, যেটাকে আমরা বলছি দ্য ফাইবার ম্যাজিক। আর দুই, এক্সারসাইজ বা যোগা কেন এবং কিভাবে এইচডিএল এর প্রধান ইঞ্জিন বা মেকানিজম। প্রথমে আসছি 1 নম্বর পয়েন্টে, শরীর থেকে কিভাবে কোলেস্টেরল বের হয়, দ্য ফাইবার ম্যাজিক। লিভার কোলেস্টেরল ব্যবহার করে পিত্তরস বা বাইল অ্যাসিড তৈরি করে এবং সেটাকে পাঠায় আমাদের ক্ষুদ্রান্ত্র বা স্মল ইন্টেস্টাইনে খাবার হজম করার জন্য। হজমের কাজ শেষ করে এই পিত্তরস আবার লিভারে ফিরে আসার কথা, যেটাকে বলে ইন্ট্রাহেপাটিক সার্কুলেশন। আমাদের লিভার জন্মগতভাবেই সুপার এফেক্টিভ এবং মিতব্যয়ী। লিভার পিত্তরস তৈরি করতে অনেক শক্তি খরচ করে, তাই শরীর চায় এটা বারবার ব্যবহার করতে। স্বাভাবিক অবস্থায় হজমের কাজ শেষ হলে পিত্তরসের 95% শুষে নেওয়া হয় আর মাত্র 5% শরীর থেকে বের করে দেওয়া হয়। এটা একটা সাধারণ চক্র। কিন্তু আপনি যখন প্রচুর ফাইবার খাবেন তখন ফাইবার আপনার ক্ষুদ্রান্ত্রে পৌঁছাবে এবং সে তখন ওই 95% বাইল অ্যাসিড রিসাইক্লিং করে শুষে নেবার যে প্রসেস সেটাকে বাধা দেয়। ফাইবার পিত্তরসের সাথে এমনভাবে আঠার মতো লেগে যায় বা তাকে জালের মতো আটকে ফেলে যে ক্ষুদ্রান্ত্র সেই পিত্তরসকে আর শুষে নিতে পারে না। ফলাফল হচ্ছে দেহ থেকে যে 5% পিত্তরস বের হয়ে যাওয়ার কথা ছিল, ফাইবার সেটাকে বাড়িয়ে 10 বা 15% করে ফেলে বা কখনো কখনো তার থেকেও বেশি বাড়িয়ে দেয়। কিন্তু অন্যদিকে লিভারের কাছে একটা নির্দিষ্ট পরিমাণ পিত্তরসের স্টক থাকতেই হয়, তাই ফাইবারের মাধ্যমে বেশি পিত্তরস বেরিয়ে যাবার কারণে লিভার তখন পিত্তরসের ঘাটতি দেখে রক্ত থেকে এইচডিএল এর মাধ্যমে বেশি বেশি ফ্রি কোলেস্টেরল টেনে নেয় এবং নতুন পিত্তরস বানায়। এভাবেই ফাইবার পরোক্ষভাবে কোলেস্টেরল কমায় এবং রক্ত পরিষ্কার করে। এবার আসি এক্সারসাইজ বা যোগা কেন এইচডিএল এর প্রধান ইঞ্জিন বা মেকানিজম। আগেই বলেছি যে এক্সারসাইজ বা যোগা করলে ম্যাজিকের মতো এইচডিএল বাড়ে না। এর পেছনে একটা এনজাইম কাজ করে যার নাম LCAT, যেটাকে আমরা এখন এলক্যাট নামে ডাকবো। যোগা করলে এই এলক্যাট এনজাইমটি সক্রিয় হয়। এই এনজাইমটি রক্তে ঘুরে বেড়ানো ফ্রি কোলেস্টেরলকে এইচডিএল এর ভেতরে প্যাক করে ফেলে এবং লিভারের কাছে নিয়ে যায়। লিভার তখন সেই এইচডিএল এর পেট থেকে প্যাক করা যে কোলেস্টেরল সেটাকে শুষে নিয়ে নিজের ভেতরে নিয়ে নেয়। এইচডিএল তখন আবার খালি হয়ে যায় এবং পুনরায় রক্তে ফিরে আসে নতুন ময়লা বা ফ্রি কোলেস্টেরল খোঁজার জন্য।
এক্সারসাইজ বা শারীরিক পরিশ্রম ছাড়া এইচডিএল এর যে প্যাকিং মেশিন সেটা অলস বসে থাকে। অনেকে মনে করেন এইচডিএল থাকলেই হয়, কিন্তু বিজ্ঞান বলছে এইচডিএল থাকলেই হবে না, এইচডিএলকে কার্যকর বা ফাংশনাল হতে হবে। অলস মানুষের শরীরেও অনেক সময় প্রচুর এইচডিএল দেখা যায়, কিন্তু সেই এইচডিএলগুলো কাজ করে না, কারণ তাদের ভেতরের প্যাকিং মেশিন বা এলক্যাট বন্ধ বা অকেজো। গবেষণা বলছে অনেকের শরীরে এনজাইম এবং এইচডিএল পর্যাপ্ত পরিমাণে থাকার পরেও তাদের কোলেস্টেরল প্যাক করার গতি খুব ধীর থাকে, অর্থাৎ তাদের পরিচ্ছন্নতা ব্যবস্থা অলস বসে আছে। এক্সারসাইজ বা ইয়োগা সেই এলক্যাট এনজাইমগুলোকে সক্রিয় করে তোলে, ফলে আপনার শরীরে থাকা এইচডিএল আগের চেয়ে অনেক দ্রুত এবং কার্যকরভাবে ধমনী পরিষ্কার করতে পারে। ইয়োগা আপনার এইচডিএল এর পরিমাণ হয়তো রাতারাতি বাড়াবে না, কিন্তু এটা আপনার শরীরের বিদ্যমান এইচডিএলকে অ্যাক্টিভ করবে এবং সুপার ক্লিনার বানিয়ে দেবে। এছাড়া আমাদের রক্তের মধ্যে সিইটিপি নামে এক ধরনের প্রোটিন আছে। এটা মূলত রক্তে ঘুরে বেড়ানো এক ধরনের প্রোটিন, যেটা কোলেস্টেরল চোরের মতো কাজ করে, অর্থাৎ চুরি করে। এই সিইটিপি নামের যে প্রোটিন, এটার কাজ হচ্ছে নিরাপদ বাহন এইচডিএল এর ভেতর থেকে কোলেস্টেরলকে চুরি করে সেগুলোকে ক্ষতিকর বাহন এলডিএল এর হাতে তুলে দেওয়া। এর ফলে ধমনীতে ব্লকের ঝুঁকি বেড়ে যায়। কিন্তু আন্তর্জাতিক গবেষণা বলছে আপনি যখন নিয়মিত এক্সারসাইজ বা ইয়োগা করেন, তখন সিইটিপি নামের যে চোর প্রোটিন সেটা দুর্বল বা নিস্তেজ হয়ে পড়ে। এর ফলে আপনার শরীরের কোলেস্টেরলগুলো নিরাপদ বাহন বা এইচডিএল এর মধ্যেই থাকে এবং হার্টের কোনো ক্ষতি না করে সরাসরি লিভারে গিয়ে পৌঁছতে পারে এবং লিভার সেটাকে প্রসেস করে শরীর থেকে বের করে দিতে পারে। তো আজকের এই আলাপ থেকে আমার মনে হয় আপনি মোটামুটি একটা ধারণা পেয়েছেন যে কিভাবে এক্সারসাইজের মাধ্যমে আপনি আপনার শরীরের যে এইচডিএল সেটাকে আরও বেশি অ্যাক্টিভ করতে পারেন এবং আপনার শরীরের যেই কোলেস্টেরলের যে প্রবলেম সেটাকে মোকাবেলা করার জন্য আপনি কিভাবে এক্সারসাইজ বা ইয়োগাকে কাজে লাগাতে পারেন। দেখুন, আমি আগেও বলেছি যে আমি যেহেতু মেডিকেল ডক্টর না, তাই কোলেস্টেরলের যে টোটাল ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি এটা কোথা থেকে আসে, কিভাবে যায়, ইন ডিটেলস যে ফিজিওলজি, এটা আমি আপনাদেরকে সেভাবে একজন হয়তো ডাক্তারের মতো করে ব্যাখ্যা করতে পারবো না, এবং এটা আমি মনে করি প্রয়োজনও নাই। আমাদের জন্য জাস্ট বেসিক নলেজটুকুই যথেষ্ট। কোলেস্টেরল বা লিপিড প্রবলেমের ইমিডিয়েট ম্যানেজমেন্টের জন্য ডাক্তার আপনাদেরকে ওষুধ দিতেই পারেন, সেটা তারা ভালো বুঝবেন, কিন্তু এটার লং টার্ম সলিউশনের জন্য আপনাকে খাদ্যাভ্যাস, লাইফস্টাইল এগুলো নিয়ে কাজ করতেই হবে, এটার কোনো বিকল্প নাই। এবং আমার ধারণা বেশিরভাগ ডাক্তারই এই পরামর্শ দিবেন, অন্তত আমার ডাক্তার আমাকে এই পরামর্শই দিয়েছিলেন। খাদ্যাভ্যাস বা খাবার দাবারের ব্যাপারে আপনি যদি চান তাহলে ডায়েটিশিয়ানের সাথে কথা বলতে পারেন। আর ইয়োগা করার জন্য তো কোনো পয়সা লাগে না। আমার চ্যানেলের মধ্যে আপনি 50-60-এর উপরে ভিডিও পাবেন, ফুল সেশনের ভিডিও, 15 মিনিট থেকে শুরু করে 45 মিনিট পর্যন্ত এক একটা সেশনের ভিডিও পাবেন, যেগুলো ছেড়ে দিয়ে আপনি আপনার বাসায় থেকে যে কোনো সময় ইয়োগা করতে পারেন। ট্রাই করেন, এক্সপ্লোর করেন, দেখেন আপনার সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান আপনি নিজে খুঁজে বের করতে পারেন কিনা। প্রবলেম আপনার, লাইফ আপনার, সলিউশনটা আপনাকেই খুঁজতে হবে, অন্যরা শুধু আপনাকে হয়তো বা কিছু হেল্প করতে পারবে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, লাভ, রিয়াক্ট যেটা দেওয়ার সেটা দিবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু শেয়ার করতে চান তাহলে কমেন্ট করতে পারেন। আবার দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।